এভরিওয়ান, আজ আমরা আমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জির সেকেন্ড পার্ট স্টার্ট করব। তো প্রথমেই বলে রাখি, তোমরা যারা এখনও ফার্স্ট পার্টটিকে দেখোনি তারা অবশ্যই ওয়ার্ক পাওয়ার এনার্জির ফার্স্ট পার্টটি দেখবে। আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জির এই সেকেন্ড পার্টে কোন কোন টপিকগুলো সম্পর্কে জানবো সেগুলো প্রথমে তোমাদের বলে রাখি। প্রথমে আমরা যেটা জানবো সেটা হলো হোয়াট ইজ এনার্জি, এনার্জি কী। তারপর জানবো এনার্জির ইউনিট কী, এনার্জির ডাইমেনশন কী, এনার্জি স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি। তারপর নেক্সট যেটা জানবো সেটা হলো টাইপস অফ এনার্জি, দ্যাট মিন্স মেকানিক্যাল এনার্জি কত রকমের, কাইনেটিক এনার্জি কী, পোটেনশিয়াল এনার্জি কী, তাদের ইউনিটস কী হবে, এগুলো সম্পর্কে জানবো। এবং নিউমেরিক্যাল, ছোট ছোট নিউমেরিক্যাল যেগুলো প্রতি এক্সামে আমাদের পাই আমরা, সেগুলো সম্পর্কে জানবো। নেক্সট মোমেন্টাম কী, মোমেন্টাম সম্পর্কে জানবো, সিম্পল প্রবলেম করব সেখান থেকে। নেক্সট যেটা জানবো সেটা হলো রিলেশন বিটুইন মোমেন্টাম অ্যান্ড কাইনেটিক এনার্জি। এটা খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট রিলেশন, কাইনেটিক এনার্জি আর মোমেন্টামের মধ্যে যে রিলেশন, এখান থেকে একটা ম্যাথস আমরা পেয়ে থাকি সাধারণত। তো প্রথমে আমরা যেটা পড়ব সেটা হলো হোয়াট ইজ এনার্জি, এনার্জি কাকে বলবো। এনার্জি আমরা কাকে বলবো? দ্য ক্যাপাসিটি অফ এ বডি টু ডু ওয়ার্ক ইজ কল্ড এনার্জি। কোনো একটা বস্তুর কার্য করার সামর্থ্যকে আমরা বলবো শক্তি বা এনার্জি। এই এনার্জির ইউনিট সম্পর্কে জানব, এনার্জির ইউনিট কি কি হয় সেটা সম্পর্কে জানব। প্রথমেই বলে রাখি যে এনার্জি, যখন এনার্জি কাকে বলছি না, কার্য করার সামর্থ্যকে আমরা বলছি এনার্জি। মানে আমরা এখান থেকে এটা পরিষ্কার বলতে পারি যে কার্য আর এনার্জি, ওয়ার্ক আর এনার্জি এরা একই জিনিস, জাস্ট এদের রূপটা আলাদা। এনার্জি ট্রান্সফার হয়ে, ওয়ার্ক ট্রান্সফার হয় এনার্জিতে, আবার এনার্জি ট্রান্সফার হয় ওয়ার্কে। তো এখানে ইউনিট কি হবে? অবভিয়াসলি ওয়ার্কের যা ইউনিট, এনার্জির ঠিক সেমই ইউনিট হবে। তো ইউনিট সম্পর্কে প্রথমেই বলতে গেলে আমরা প্রথম যেটা পড়ব সেটা হলো সিজিএস ইউনিট। সিজিএস ইউনিট অফ ওয়ার্ক কী হবে? সিজিএস ইউনিট হবে সিজিএস ইউনিট অফ এনার্জি। সিজিএস ইউনিট অফ এনার্জি কী হবে না, আর্গ, ইআরজি, আর্গ। সিজিএস ইউনিট অফ এনার্জি আর্গ, যেটাকে আমরা ডাইন ইন্টু সেন্টিমিটারও বলি। এসআই ইউনিট কী হবে তাহলে? এসআই ইউনিট কী হবে? এসআই ইউনিট হবে জুল। এটাকে আমরা, জুলকে আমরা নিউটন মিটারও বলি। তো এখান থেকে দেখতে পাচ্ছ সিজিএস ইউনিট কী হবে? এনার্জির ডাইন, যেটাকে সিজিএস ইউনিট কী হবে? আর্গ, যেটাকে আমরা ডাইন ইন্টু সেন্টিমিটার বলি। বা এসআই ইউনিট কী হবে? জুল, যাকে আমরা নিউটন মিটারও বলে থাকি। নেক্সট আমরা পড়ব ডাইমেনশন অফ এনার্জি। আমরা দেখলাম যে এনার্জির ইউনিট কি, এনার্জির ইউনিট আমরা কি জানতে পারলাম? নিউটন ইন্টু মিটার বা জুলও বলতে পারি। সেক্ষেত্রে আমরা নিউটনকে যদি ভাঙি, নিউটনকে ভাঙলে, নিউটন কার ইউনিট না, ফোর্সের ইউনিট। তাহলে নিউটনকে ভাঙলে আমরা কি পাবো? কেজি পাবো, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু এই মিটারটা রয়েছে, এই মিটারটা এখানে লিখব ইন্টু মিটার। তো সেই ক্ষেত্রে আমরা যদি ডাইমেনশন লিখতে যাই, আমরা মাসকে কী দিয়ে রিপ্রেজেন্ট করি? এম দিয়ে, ক্যাপিটাল এম দিয়ে। মিটারকে আমরা এল দিয়ে রিপ্রেজেন্ট করি। যেহেতু এখানে দুটো এম রয়েছে, তাহলে এম স্কোয়ার বা লেন্থ তার স্কোয়ার, এম এল স্কোয়ার। আমরা লেন্থকে কী দিয়ে ডাইমেনশনের ক্ষেত্রে ইন্ডিকেট করি? এল দিয়ে, ক্যাপিটাল এল দিয়ে। আর সেকেন্ড যেহেতু নিচে রয়েছে, এটা উপরে গেলে কি হবে? সেকেন্ড স্কোয়ার রয়েছে নিচে, উপরে গেলে ইনভার্স হয়ে যাবে, সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে টি, আমরা টাইমকে কী দিয়ে রিপ্রেজেন্ট করি ডাইমেনশনের ক্ষেত্রে? টি দিয়ে, টি টু দি পাওয়ার -2।
তাহলে ডাইমেনশন আমি যেটা দেখতে পেলাম সেটা কি হলো না, ml² T⁻²-2। এগুলো তোমরা একটু খাতায় নোট করে নেবে। ওকে, নেক্সট আমরা যেটা পড়ব সেটা হলো এনার্জি হলো স্কেলার কোয়ান্টিটি। এইখানে ঘাবড়াবে না, ওয়ার্ক, পাওয়ার, এনার্জি যেটাই বলুক না কেন সবসময়ের জন্য এরা স্কেলার কোয়ান্টিটি হবে। স্কেলার রাশি, ওয়ার্ক, পাওয়ার, এনার্জি তিনটেই স্কেলার রাশি, একদম ঘাবড়াবে না। এই তিনটের মধ্যে যেটাই বলুক সবসময় স্কেলার রাশি আমাদের অ্যান্সার হবে। নেক্সট আমরা যেটা পড়ব মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি কি সেটা পড়ব। দেখো এখানে মেকানিক্যাল এনার্জি ডেভেলপড ইন এ বডি ডিউ টু ওয়ার্ক ডান অন ইট ইজ কল্ড মেকানিক্যাল এনার্জি। যখন কোনো একটা বডির উপরে আমরা কাজ করি, যখন কোনো একটা বডির উপর আমরা ওয়ার্ক দেই, তখন তার মধ্যে যে এনার্জি ডেভেলপড হয় তাকে আমরা বলি মেকানিক্যাল এনার্জি। এই মেকানিক্যাল এনার্জি দু ধরনের হয়। সেটা কি, এক নম্বর হলো পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি বাংলায় বলি আমরা, আর দু নম্বর কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। এই ক্ষেত্রে দেখো আমরা এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে মেকানিক্যাল এনার্জি সবসময়ের জন্য কনস্ট্যান্ট থাকে। মেকানিক্যাল এনার্জি সবসময়ের জন্য এর ভ্যালু কনস্ট্যান্ট। দ্যাট মিন্স পোটেনশিয়াল এনার্জি আর মেকানিক্যাল এনার্জি হলো পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির যে সামেশনকে আমরা কি বলবো না, মেকানিক্যাল এনার্জি। তাহলে আমরা এটা লিখতে পারি যে মেকানিক্যাল এনার্জি ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি, কেই লিখলাম, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। এটা আমরা এখান থেকে বলতে পারি। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে মেকানিক্যাল এনার্জি কার সামেশন, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। মেকানিক্যাল এনার্জি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি মেকানিক্যাল এনার্জি যদি কনস্ট্যান্ট হয় তাহলে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির ভ্যালুটা কনস্ট্যান্ট হবে। ওকে, এটা বুঝতে পারলে। নেক্সট দেখো আমরা একটা এক্সাম্পল দিয়ে এই জিনিসটাকে বোঝাবার চেষ্টা করছি। কোনো একটা বডির মেকানিক্যাল এনার্জি, আমরা কি জানলাম যে মেকানিক্যাল এনার্জি কনস্ট্যান্ট থাকে। তাহলে মেকানিক্যাল এনার্জি কোনো একটা বডির মনে করো 50 জুল। এখন আমরা বলতে পারি যে তাহলে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি এদের সামেশন কত হবে, 50 জুল হবে। কোনো কারণে 50 জুল অবশ্যই হবে। তাহলে এইখানে যদি কাইনেটিক এনার্জি 30 জুল হয়, পোটেনশিয়াল এনার্জি কত হবে, অবশ্যই 20 জুল হবে। তবে গিয়েই আমরা এদের সামেশন 50 জুল পাবো। কোনো কারণে মনে করো কাইনেটিক এনার্জি মনে করো, এই ক্ষেত্রে আমি আগের কেসে কি দেখতে পেলাম যে কাইনেটিক এনার্জি 30 জুল ছিল, পোটেনশিয়াল এনার্জি 20 জুল হলো, তবে গিয়ে এদের যোগফল আমরা 50 জুল পেলাম। কিন্তু কোনো কারণে মনে করো কাইনেটিক এনার্জি আমরা দেখতে পেলাম কাইনেটিক এনার্জি 20 জুল হয়েছে, কাইনেটিক এনার্জি 20 জুল। সেক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জিকে কত জুল হতে হবে দ্বিতীয় ক্ষেত্রে, যার ফলে আমরা মেকানিক্যাল এনার্জিটা কনস্ট্যান্ট অর্থাৎ 50 জুলই পাবো। অবশ্যই সেই ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জিকে আমার 30 জুল হতে হবে। বুঝতে পারলে ব্যাপারটা? আমার মেন যেটা কথা হলো মেকানিক্যাল এনার্জি সবসময়ের জন্য কনস্ট্যান্ট থাকবে, পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি ভ্যারিয়েশন ঘটবে, কিন্তু মেকানিক্যাল এনার্জিটা কনস্ট্যান্ট সবসময়ের জন্যই থাকবে। ওকে, নেক্সট দেখো আমরা যেটা পড়বো সেটা হলো পোটেনশিয়াল এনার্জি কি, দ্য ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক ইন এ বডি ডিউ টু ইটস চেঞ্জ ইন পজিশন। কোনো একটা বস্তুর ওয়ার্ক করার যে ক্ষমতা, কোনো একটা বস্তুর কার্য করার ক্ষমতাকে আমরা বলবো এনার্জি। এবার কোনো একটা বস্তু কার্য করবে, কী কারণে কার্য করবে না, যখন এর পজিশন চেঞ্জ হবে, একটা জায়গা থেকে অন্য জায়গায় সরানোর ফলে ওই বস্তুটার মধ্যে কার্য করার যে ক্ষমতা তৈরি হবে তাকে আমরা কি বলবো না, পোটেনশিয়াল এনার্জি।
তাহলে মেন কথা কি, স্থান পরিবর্তনের কারণে কোনো বস্তুর মধ্যে যে কার্য করার ক্ষমতা তৈরি হয় তাকে আমরা বলি পোটেনশিয়াল এনার্জি। এক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জির যে ভ্যালুটা আসে আমাদের, সেই ভ্যালুটা হলো, আমরা পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু জানি mgh। এখানে মনে রাখতে হবে যে বডির পোটেনশিয়াল এনার্জির কথা বলছি তার মাস যদি m হয়, তার ভর যদি m হয়, এবং সেই বডিটাকে যদি জি গ্র্যাভিটেশনাল ফোর্সে আমাদের আর্থ তার কেন্দ্রের দিকে টানে এবং তার উচ্চতা উচ্চতাতে যদি বডিটাকে রাখা হয়, সেক্ষেত্রে তার পোটেনশিয়াল এনার্জির ভ্যালুটা আমরা এই ফর্মুলা দিয়ে বার করতে পারবো। এই ক্ষেত্রে আমি এর ডাইমেনশন, আমি যদি এর ইউনিটের কথা নিয়ে ভাবি, তো আমি ইউনিটটা দেখব যে এনার্জির ইউনিটই বেরিয়ে আসছে। কারণ পোটেনশিয়াল এনার্জি কি, অন টাইপ অফ এনার্জি, তো অন টাইপ অফ এনার্জি, তাহলে অবশ্যই এর ইউনিটটা সেম আসবে। আমরা একটু ভেরিফাই করে দেখে নেব যে ইউনিটটা সেম আসছে কিনা। আমাকে বলো মাসের ইউনিট কি লিখতে পারি আমরা? মাসের ইউনিট কেজি হয়। জি গ্র্যাভিটেশনাল ফোর্স, এর ইউনিট কি হবে? এর ইউনিট মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, আমরা এটা জানি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইচের ইউনিট কি হবে? এইচের ইউনিট মিটার হবে। এইচের ইউনিট মিটার হবে, এখানে লিখতে পারছি না, তো আমাকে বলো এখানে কেজি, আমি যদি এখানে ফ্রেশ করে লিখি তাহলে এখানে কেজি মিটার স্কোয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু মিটার। এই কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাকে আমরা কি বলে জানি না নিউটন বলে জানি। একে আমরা নিউটন বলে জানি ইন্টু মিটার। নিউটন মিটারকে আমরা আবার কি নামে জানি না জুল। নিউটন মিটারকে আমরা কি নামে জানি? জুল। তো বুঝতে পারলে আমরা দেখলাম যে পোটেনশিয়াল এনার্জির যে ইউনিট সেটা এনার্জির ইউনিটের সঙ্গে মিলে গেল। মানে আমরা বলতে পারি যে পোটেনশিয়াল এনার্জিরই একটা ভাগ, এনার্জিরই একটা ডিভিশন। নেক্সট দেখো, এখন আমরা দেখে নেব এই পোটেনশিয়াল এনার্জির ভ্যালু mgh কিভাবে এলো। আমাকে এইটা জানতে গেলে আগে মনে করতে হবে একটা গ্রাউন্ড, এই গ্রাউন্ডের ওপরে একটা বডিকে রেখেছি h হাইটে। এই গ্রাউন্ডের ওপরে একটা বডিকে আমি এই গ্রাউন্ড থেকে h হাইটে তুলতে চাচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে? অবশ্যই এই বডিটার মাস যদি m হয়, তাহলে এই বডিটা যখন গ্রাউন্ড লেভেলে ছিল তখন এই বডিটার ওপরে বডিটা নিচের দিকে একটা ফোর্স ছিল, সেই ফোর্সটাকে আমরা কি বলি না ওয়েট। এই ফোর্সটাকে আমরা কি বলি না ওয়েট। এখন আমাকে যদি এই বডিটাকে ওপরের দিকে তুলতে হয়, এই সাইডে তুলতে হয় বডিটাকে, তাহলে আমাকে এর উপর কিছু কার্য করতে হবে। কি পরিমাণ কার্য করতে হবে সেটা আমরা আগের পার্টে খুব ভালোভাবে করেছি। এখন এই বডিটাকে যদি তুলতে হয় অবশ্যই আমাকে এই ওয়েটের ভ্যালুটা কী হবে না mg। এই mg সমান পরিমাণ আমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে। আমরা ওয়েট কি জানি? ওয়েট ইজ এ ওয়ান টাইপ অফ ফোর্স। ওয়েটের ইউনিট, ফোর্সের ইউনিট সেম আসবে নিউটন। তো আমাকে এই ওয়েটটা নিচের দিকে কাজ করে আছে, নিচের দিকে অ্যাক্ট করে আছে। এই ওয়েটটাকে আমাকে ওভারকাম করতে গেলে এই ওয়েটের সেম পরিমাণ ফোর্স আমাকে অ্যাপ্লাই করতে হবে, তবে গিয়ে এই বডিটা উপরের ডাইরেকশনে উঠবে, তবে এই বডিটাকে আমি ওপরে তুলতে পারবো। যদি এই ওয়েটের থেকে কম পরিমাণে ফোর্স আমরা অ্যাপ্লাই করি তাহলে বডিটাকে কোনো রকমেই আমরা ওপরে তুলতে পারবো না। বডির ওয়েটের থেকে অবশ্যই বেশি পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করতে হবে, তবে গিয়ে বডিটা ওপরের দিকে উঠবে। এখন আমাকে বলো ফোর্স আমি এই দিকে অ্যাপ্লাই করেছি, আগের দিনের যে ফর্মুলা আমরা কি দেখেছিলাম যে W ইকুয়ালস টু F ইন্টু S, ওয়ার্ক ইকুয়ালস টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট কস থিটা। আমি আগের দিন এটা খুব ভালো করে দেখিয়েছি। তো আমাকে এখন যদি এই বডিটাকে ওপর দিকে তুলতে হয় তাহলে ওপর ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করতে হবে। কী পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করব? mg ফোর্স অ্যাপ্লাই করতে হবে। mg ফোর্সের থেকে বেশি অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। আমরা জেনারেল কেসের ক্ষেত্রে mg ধরে নিলাম। mg ফোর্স অ্যাপ্লাই করতে হবে বডিটির উপরে। এই mg ফোর্স অ্যাপ্লাই করার ফলে বডিটির মোশন কোন দিকে হবে? অবশ্যই ওপরের দিকে। তাহলে দেখতে পাচ্ছি ফোর্স যেই ডিরেকশনে অ্যাপ্লাই করছি ঠিক সেই ডিরেকশনেই আমার বডির মুভমেন্ট ঘটছে। সেক্ষেত্রে আমাদের যে থিটা কার মধ্যে অ্যাঙ্গেল? বডির যে ডিরেকশন, বডির ডিসপ্লেসমেন্টের ডিরেকশন
মানে বডি এদিকে ওপর দিকে উঠছে, আর বডিতে ফোর্স যে ডিরেকশনে অ্যাপ্লাই করা হয়েছিল তাদের দুজনের মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো থিটা। তো এইখানে এই ক্ষেত্রে এই দুটো ডাইরেকশানে, দুটো ফোর্স অ্যাপ্লাইড ডাইরেকশান আর বডির মুভমেন্টের ডাইরেকশানের মধ্যে কোনো কোণ হচ্ছে না, 0 ডিগ্রি কোণ থাকছে, 0 ডিগ্রি অ্যাঙ্গেল। সাধারণভাবে ভাবো এইদিকে ফোর্স রয়েছে, এদিকেই বডিটার মুভমেন্ট ঘটছে, এদের মধ্যে কোনো অ্যাঙ্গেল হবে? অ্যাঙ্গেল হবে না। যদি বডির মুভমেন্ট এইদিকে ঘটতো, ফোর্স যদি আমি এরকম ডিরেকশানে অ্যাপ্লাই করাতাম, সেই ক্ষেত্রে এর মধ্যে অ্যাঙ্গেল একটা আমি পেতাম। কিন্তু যেহেতু সমান্তরাল রয়েছে, যেহেতু প্যারালাল রয়েছে, সেক্ষেত্রে আমি এদের মধ্যে অ্যাঙ্গেল পাবো না। এদের মধ্যে অ্যাঙ্গেল কী হবে? 0 ডিগ্রি। তো এইখানে আমি ফোর্স কী পেলাম? কী পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করেছি? mg পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করেছি। ডিসপ্লেসমেন্ট কতটা হয়েছে, কতটা উচ্চতায় আমি তুলতে চাইছি, একে এইচ হাইটে তুলতে চাইছি। আর কস থিটার ভ্যালু, কস থিটা এখানে cos 0 হবে, cos 0 ভ্যালু 1। আমি আর লিখলাম না। তাহলে আমি দেখতে পাচ্ছি যে কী পরিমাণ কার্য করতে হবে না ডব্লু পরিমাণ কার্য করতে হবে। আমরা জানি যে কার্য করার সামর্থ্যকে কী বলে? এনার্জি বলে। তো এইখানে যে এনার্জিটার কথা হলো সেটা হলো পোটেনশিয়াল এনার্জি। তাহলে আমি বলতে পারি পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু mgh। কখন না যখন কোনো একটা বডিকে আমি এই সাইডে তুলে রাখবো, এই সাইডে তুলবো, তখন তার মধ্যে, এবার এখানে দেখো, তখন তার মধ্যে কি পরিমাণ পোটেনশিয়াল এনার্জি সঞ্চয় হয়ে থাকবে? mgh। এখন বলো এই বডিটাকে যদি আমি ছেড়ে দিই, এই বডিটা নিচের দিকে পড়বে, নিচের দিকে পড়ে এই যে গ্রাউন্ড রয়েছে, গ্রাউন্ডের উপর একটা ধাক্কা খাবে। এই ধাক্কা খাওয়ার আগে পর্যন্ত সে বডিটা, এই গ্রাউন্ডের উপরে যখন পড়বে তখন এই বডিটার ভেলোসিটি 0 হবে। ওকে, নেক্সট দেখো, এক্ষেত্রে কিছু সাধারণ এক্সাম্পল আমরা দিতে পারি। আমরা পাম্পের সাহায্যে আমাদের ঘরের ওপরে ট্যাঙ্কির ওপরে জল তুলি। এখানে ওয়ার্ক ডান, আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করেছিলাম, mg পরিমাণ ফোর্স, এখানে mg পরিমাণ ফোর্স আমাদের পাম্প দ্বারা অ্যাপ্লাই করা হয়, তবে গিয়ে জল আমরা এত উপরে তুলতে পারি। এবার যে জলটা ট্যাঙ্কিতে গিয়ে জমা হলো, সেই জলটার টেন্ডেন্সি কী থাকবে? সেই জলের টেন্ডেন্সি থাকবে যে আমি যেখান থেকে আমি লিক পাবো সেখান থেকে আমি জলটা বেরিয়ে যেতে চাইবে। তো আমি বলতে পারি যে এই ওপরে আমরা যে জলটা স্টোর করে রেখেছি, সেই জলের মধ্যে একটা কাইনেটিক এনার্জি সঞ্চয় হয়ে আছে, এর একটা কার্য করার ক্ষমতা রয়েছে। সেই কার্য করার ক্ষমতা কি আমরা বলি কি না? পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। ওকে, নেক্সট দেখো আমরা যেটা পড়ব, আমরা এখন কাইনেটিক এনার্জি সম্পর্কে পড়ব। তার আগে একটা কোশ্চেন তোমাদের দেওয়া রয়েছে এখানে। এই কোশ্চেনটা একটু সলভ করা যাক। দেখো এখানে বলেছে অ্যান অবজেক্ট অফ মাস 5 কেজি, একটা বস্তুর ওয়েট মাস কত বলেছে? 5 কেজি, ইজ প্লেসড অ্যাট দি টপ অফ এ 20 মিটার হাইট পোল। একটা 20 মিটার উচ্চতার একটা পোলের ওপরে একটা অবজেক্টকে, তার একটা 5 কেজি ভরের একটা অবজেক্টকে রাখা হয়েছে। এখন ওই পোলের ওপরে 5 কেজি ভরের অবজেক্টটাকে রাখার ফলে কি পরিমাণ পোটেনশিয়াল এনার্জি ওই অবজেক্টের মধ্যে স্টোর হয়েছে সেটাকে বার করতে বলেছে। তো আমরা সিম্পল ফর্মুলা অ্যাপ্লাই করব। এটা 5 কেজি ওজনের অবজেক্ট বলুক বা ট্যাঙ্কির মধ্যে সঞ্চিত জলের ওয়েট 5 কেজি মনে করো, একই ব্যাপার। আমাদের ট্যাঙ্কির মধ্যে যে জল থাকে তার মধ্যেও একটা এনার্জি সঞ্চয় হয়ে থাকে, সেই এনার্জিটাকে কি বলি? পোটেনশিয়াল এনার্জি। এই ক্ষেত্রে 5 কেজি ওয়েটের মাস বলেছে, এই 5 কেজি মাসের অবজেক্ট বলেছে। তো আমরা ফর্মুলা জানি, পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু, আমরা কি জানি? পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু mgh। এখানে মাস কত বলেছে? 5 কেজি বলে দিয়েছে মাসের জায়গায় লিখব 5 কেজি। জি এর ভ্যালু আমরা 10 ধরে নেব জেনারেল কেসের ক্ষেত্রে, 10। এইচ এর ভ্যালু বলে দিয়েছে 20 মিটার। তো আমাদের অ্যান্সার চলে আসবে 550,000 জুল। ওকে, 1000 জুল, ইউনিটগুলো সব ঠিক আছে। 1000 জুল। এরকম সিম্পল অঙ্ক আমি এর পরের পার্টে, যেটা আমাদের এমসিকিউ পার্ট হবে, সেখানে আমি এরকম ধরনের অনেক অঙ্ক আমি এরকম ধরনের দেব। ওকে, তোমরা সলভ করবে। নেক্সট দেখো, আমরা পোটেনশিয়াল এনার্জি আমাদের কমপ্লিট হলো। নেক্সট আমাদের কাইনেটিক এনার্জি।
কাইনেটিক এনার্জি কাকে বলবো? দ্য এনার্জি পজেসড বাই এ বডি ডিউ টু ইটস মোশন। কোনো বস্তুর মধ্যে ওই বস্তুর গতির কারণে, কোনো বস্তুর মধ্যে ওই বস্তুর গতির কারণে যে এনার্জি সঞ্চিত হয় সেই এনার্জিকে কি বলে? না কাইনেটিক এনার্জি। কোনো একটা বলকে যদি আমরা কাচের জানালায় ছুঁড়ে দিই, বা কোনো একটা পাথরকে যদি আমরা কাচের জানালায় ছুঁড়ে দিই, বলটা কি করবে, পাথরটা কি করবে? কাচের জানালায় গিয়ে ধাক্কা খাবে। সেইখানে গতিশক্তিটা কি হবে? না স্থিতিশক্তি বা কাইনেটিক এনার্জিটা পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হওয়ার দরুন আমাদের যে কাচের জানালা, সেই জানালাটা ভেঙে যাবে। তো এখানে গতিশক্তির ফলেই আমাদের জানলাটা ভেঙে যাচ্ছে। নেক্সট দেখো, তো কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি বার করার যেমন একটা ফর্মুলা আমরা শিখেছিলাম, কাইনেটিক এনার্জি বার করার একটা ফর্মুলা আমরা জানি, সেটা হলো কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। ডেফিনেশনে বলা আছে যে বডির ভেলোসিটির কারণে বা মোশনের কারণে যে এনার্জি বডির মধ্যে স্টোর হয়, এই পরিমাণ এনার্জি স্টোর হয়, এই এনার্জিটাকে কি বলি না আমরা? কাইনেটিক এনার্জি। ওকে, কাইনেটিক এনার্জির ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো ওয়ার্ক এনার্জি থিওরিয়াম। ওয়ার্ক এনার্জি থিওরিয়াম কি বলছে? যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি মিন্স যে পরিমাণ কাইনেটিক এনার্জিতে চেঞ্জ হলো, আমি এটা একটা এক্সাম্পল দিয়ে বলবো। যে পরিমাণ কাইনেটিক এনার্জি চেঞ্জ হলো সেটাই কি না ওয়ার্ক ডান, তাকেই আমরা কি বলবো? না ওয়ার্ক ডান। একটা এক্সাম্পল দেওয়া যাক, ঠিক আছে? মনে করো প্রথমে একটা বডির কাইনেটিক এনার্জি, 1 মিনিট। মনে করো 1 নম্বর একটা বডি, এর মাস m, এই বডিটাই সেকেন্ড পজিশন হলো মাস m, একটাই বডি, এটা ফার্স্ট পজিশন, এটা সেকেন্ড পজিশন। প্রথম ক্ষেত্রে এর ভেলোসিটি u ছিল, সেকেন্ড ক্ষেত্রে এর ভেলোসিটি v হলো। এটা ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি কার? না m মাসের অবজেক্টের। সেই ক্ষেত্রে এর m মাসের অবজেক্টের কাইনেটিক এনার্জি কত হবে? না হাফ m ইউ স্কোয়ার, এটা v হবে না, ইউ স্কোয়ার। সেকেন্ড ক্ষেত্রে এর কাইনেটিক এনার্জি কত হবে? না হাফ m ভি স্কোয়ার। এবার এদের কাইনেটিক এনার্জি যদি আমরা নিউমেরিক্যাল ভ্যালু একটা মনে করে নিই, মনে করো এর কাইনেটিক এনার্জিটা মনে করো 60 জুল। সেকেন্ড ক্ষেত্রে কাইনেটিক এনার্জিটা মনে করো 50 জুল। তো এদের এটা 50 জুল মনে করো না, এটা মনে করো 80 জুল। তাহলে আরেকবার বলে দিই, প্রথম ক্ষেত্রে অবজেক্টের কাইনেটিক এনার্জি 60 জুল, সেকেন্ড ক্ষেত্রে ওই অবজেক্টের কাইনেটিক এনার্জি 80 জুল হলো। কেন হলো? এই যে চেঞ্জটা হলো 60 জুল 80 জুল, এই চেঞ্জ কত হলো? না দেখো চেঞ্জ হয়েছে কত? 20 জুল কাইনেটিক এনার্জির যে চেঞ্জ হলো, এটা কেন হলো? কারণ এই অবজেক্টের ওপরে আমরা কোনো ওয়ার্ক ডান করেছি, সেই ওয়ার্ক ডানের পরিমাণই হলো এই 20 জুল। তাহলে আমি এখান থেকে একটা কথা পরিষ্কার বলতে পারি যে কোনো অবজেক্টের কাইনেটিক এনার্জির যে চেঞ্জ হলো, সেই চেঞ্জটাই হলো ওই অবজেক্টের ওয়ার্ক ডানের সঙ্গে সমান। মানে কোনো একটা বস্তু ভি ভেলোসিটিতে চলছিল, তার ভেলোসিটি বেড়ে ইউ হলো, কোনো একটা বস্তু ইউ ভেলোসিটিতে চলছিল, তার ভেলোসিটি বেড়ে ভি হলো। তো সেই ক্ষেত্রে কাইনেটিক এনার্জির একটা চেঞ্জ পাবো। সেই কাইনেটিক এনার্জির চেঞ্জ কেন হলো বা বেগ কেন বাড়লো? বেগ তখনই বাড়বে যদি আমরা বস্তুর উপরে কার্য না করলে ওই বস্তুর বেগ পরিবর্তন হতো না। পরিষ্কার করে বোঝা গেল এটা? তো এই ক্ষেত্রে আমি একটা জিনিস আবার বলে দিই যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জির যে পরিমাণ চেঞ্জ হলো,
সেই পরিমাণই কি না ওয়ার্ক ডান আমরা ওই অবজেক্টের উপর করেছি, সেই পরিমাণই ওয়ার্ক ডান আমরা ওই অবজেক্টের উপর করেছি। তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু ওয়ার্ক ডান। এই ফর্মুলাটা থেকে আমি বেশ কয়েকটা অঙ্ক আমি তোমাদেরকে দেব, অঙ্ক করলে জিনিসটা তোমাদের আরও বেশি ক্লিয়ার হবে। ওকে, নেক্সট দেখো, এখানে একটা কাইনেটিক এনার্জি দিয়ে আমি নিউমেরিক্যালস দিয়েছি। এই নিউমেরিক্যালসটা করা যাক। দেখো প্রথমে বলেছে এ 5 কেজি বুলেট ইজ ফায়ার্ড, একটা 5 মিলিগ্রাম বুলেটকে ছোড়া হলো অ্যাট এ ফিক্সড টার্গেট, একটা নির্দিষ্ট টার্গেটে, উইথ এ স্পিড অফ 500 মিটার পার সেকেন্ড, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ কাইনেটিক এনার্জি। তো আমরা কাইনেটিক এনার্জি ফর্মুলা কি জেনেছি, হাফ এম ভি স্কোয়ার। কাইনেটিক এনার্জির ফর্মুলাটা হাফ এম ভি স্কোয়ার। এখানে মাস, দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, মাসটা কি বলেছে, মিলিগ্রাম বলেছে। এইখানে মিলিগ্রাম বলেছে, আর এখানে ভেলোসিটিটা বলেছে মিটার পার সেকেন্ড, মানে একটা মিলিগ্রাম একটা মিটার পার সেকেন্ড। তো আমাদেরকে এই ইউনিটটাকে চেঞ্জ করে নিতে হবে, মিলিগ্রামকে আমাকে কেজিতে কনভার্ট করতে হবে। মিলিগ্রামকে কেজিতে কনভার্ট করতে হলে আমাদের কি করতে হবে, সরি এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা মিলিগ্রাম নয়, এটা গ্রাম হবে। তো গ্রামকে আমরা কেজিতে কনভার্ট করতে গেলে কি করব না, 1000 দিয়ে ডিভাইড করে দেবো, এটা কেজি হয়ে যাবে আমাদের, কেজি। তো আমাদের আর কোনো অসুবিধা নেই। এবার সিম্পল ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো, হাফ ইন্টু এর ভ্যালু আমরা 5/1000 লিখব, 5/1000 ইন্টু ভি স্কোয়ার, ভি মিনস 500 ইন্টু 500, ওকে, 500 ইন্টু 500। তো এখানে আমাদের অ্যান্সারটা আসবে 625 জুল, 6255 জুল। এটা হবে 625, দেখে নেবে এটা 625 জুল অ্যান্সার কিন্তু আমাদের আসবে। ওকে, নেক্সট দেখো, আমরা এখন পড়ব ল অফ কনজারভেশন অফ এনার্জি। ল অফ কনজারভেশন অফ এনার্জি বলতে কি বুঝি আমরা, এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড, এনার্জিকে কখনো সৃষ্টি করা যায় না, নট ডেস্ট্রয়েড, কখনো ধ্বংসও করা যায় না, অ্যান্ড ক্যান অনলি বি কনভার্টেড ইন্টু ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম। আমরা এনার্জি কেবলমাত্র একটা রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করতে পারি, এনার্জিকে তৈরিও করতে পারবো না, সৃষ্টিও করতে পারবো না। দ্যাট মিন্স এই আমাদের যে ইউনিভার্স, মহাবিশ্ব, এই মহাবিশ্বের ক্ষেত্রে টোটাল এনার্জির পরিমাণ কনস্ট্যান্ট, এখানে কোনো নতুন ধরনের শক্তি তৈরিও হয়নি, নতুন ধরনের শক্তি ধ্বংস হয়নি। যে এনার্জি আমাদের প্রথমে ছিল এখনও সেই এনার্জি প্রেজেন্ট রয়েছে। তো এখানে আমি কয়েকটা এক্সাম্পল দেব। জাস্ট ওয়ান ফর্ম থেকে আনাদার ফর্মে চেঞ্জ হচ্ছে, কিন্তু এর অ্যামাউন্ট কোনো পরিবর্তন হচ্ছে না, এর শক্তির ধ্বংস হচ্ছে না, সৃষ্টিও হচ্ছে না। যেমন ডায়নামোতে আমরা মেকানিক্যাল এনার্জিটাকে কোন এনার্জিতে কনভার্ট করি না, ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করি। এই কয়েকটা এক্সাম্পল একটু দেখে রাখবে। আমি আর এগুলো পড়ে পড়ে বলছি না, তোমরা স্ক্রিনশট করে নিও, একটু মুখস্থ করে নেবে, নাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। ওকে, নেক্সট আমরা এই কনজারভেশন অফ এনার্জি ল অফ কনজারভেশন অফ এনার্জির এর একটা সিম্পল এক্সাম্পল আমরা দিতে পারি। দেখো সেটা কি না, কোনো একটা বডি মনে করো গ্রাউন্ড থেকে এই সাইডে রয়েছে, গ্রাউন্ড থেকে রয়েছে, ভালো করে একবার দেখবে এর মাস কত না এম। যখন বডিটা ওপরে রয়েছে, বডিটা যখন রেস্ট কন্ডিশনে ওপরে রয়েছে, সেই ক্ষেত্রে এর কাইনেটিক এনার্জির ভ্যালু কত হবে, কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি, এর তো কোনো গতি নেই, সেক্ষেত্রে হাফ এম ভি স্কোয়ার, ভি জিরো হলে টোটালটা জিরো হয়ে যাবে। সেক্ষেত্রে এর পোটেনশিয়াল এনার্জি কত হবে, পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা আমরা কি জানি, যদি এই সাইডে কোনো একটা বডিকে রাখা হয় সেক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জির ভ্যালু কী হবে, mgh, এটা আমরা জানি। নেক্সট, যখন বডিটা গ্রাউন্ড ফ্লোরে রয়েছে তখন এই ক্ষেত্রে
এই গ্রাউন্ড ফ্লোরে নয়, সরি, গ্রাউন্ড থেকে জাস্ট একটু উপরে, সেই ক্ষেত্রে এর যে কাইনেটিক এনার্জি, গতিশক্তি, কাইনেটিক এনার্জি সব থেকে বেশি হবে। এই কাইনেটিক এনার্জি ভ্যালু কত না, হাফ mv²। এখানে ভেলোসিটি হাফ mv², এই যে ভেলোসিটিটা আমরা দেখছি v², এটা হলো এই অবজেক্টের ম্যাক্সিমাম ভেলোসিটি। আর এটা মনে রাখবে যে কোনো বডি ওপর থেকে নিচে পড়লে ম্যাক্সিমাম ভেলোসিটি কখন হয় না, গ্রাউন্ডে টাচ করার ঠিক আগের মুহূর্তে। আমি এখান থেকে দেখাবো এই ম্যাক্সিমাম ভেলোসিটির কোনো অবজেক্টকে যদি আমরা এই সাইড থেকে নিচে ফেলি তার ম্যাক্সিমাম ভেলোসিটি কত হবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তো এখানে কাইনেটিক, যখন গ্রাউন্ডে টাচ করার আগের মুহূর্তে কাইনেটিক এনার্জি দেখতে পেলাম আমরা হাফ mv²। এই ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জিটা কত হবে, পোটেনশিয়াল এনার্জিটা নিয়ারেস্ট টু জিরো, একদম জিরোর কাছাকাছি বা একদম জিরো। মানে আমি দেখতে পাচ্ছি এই অবজেক্ট যত উপর থেকে নিচের দিকে নামবে, দ্যাট মিন্স এইচের ভ্যালু যত কম হবে, বডিটা যদি এইখানটা থাকতো সেই ক্ষেত্রে এইচের ভ্যালুটা কম হতো। এইচের ভ্যালু বলতে কি, গ্রাউন্ড থেকে কতটা হাইটে অবজেক্টটা রাখা আছে, সেক্ষেত্রে এইচের ভ্যালু কম হতো। এইচের ভ্যালু কম হওয়া মানে আমার এখানে দেখো পোটেনশিয়াল এনার্জি এইচের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল রয়েছে। দ্যাট মিন্স এইচ বাড়লে পোটেনশিয়াল এনার্জি বাড়বে, এইচ কমলে পোটেনশিয়াল এনার্জি কমবে। তো এই ক্ষেত্রে যদি এইচ কমে যায় পোটেনশিয়াল এনার্জি কম হবে। এবার ধীরে ধীরে যদি অবজেক্টটা আরও কাছে নেমে আসে, যত নিচের দিকে নামবে অবজেক্টটা তত এর পোটেনশিয়াল এনার্জি কমবে, কিন্তু যত নিচের দিকে নামবে তত এর গতিশক্তি বাড়বে। গতিশক্তি বাড়া মানে কি, এখানে দেখো কাইনেটিক এনার্জি ভেলোসিটির সঙ্গে বা স্পিডের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। সেক্ষেত্রে কাইনেটিক এনার্জি যদি ভেলোসিটি বাড়ে তো কাইনেটিক এনার্জি অবশ্যই বাড়বে। এটা ক্লিয়ার হলো? তো এখান থেকে এবার আমরা কোনো একটা অবজেক্টকে, যেটা আমি বললাম, কোনো একটা অবজেক্টকে যদি এই সাইড থেকে নিচে ফেলা হয় সেক্ষেত্রে তার ম্যাক্সিমাম ভেলোসিটি কত হবে সেই ফর্মুলাটা আমরা ডিরাইভ করব। এখানে দেখো এই সাইডে কোনো একটা অবজেক্ট রয়েছে, তাকে আমরা এই সাইড থেকে নিচে ফেললাম, তার মাস যদি m হয় সেক্ষেত্রে আমরা এই ম্যাক্সিমাম যে এক্ষেত্রে একদম টপ পোর্শনে এর পোটেনশিয়াল এনার্জি কত পেলাম না, mgh একদম গ্রাউন্ড লেভেলে। এক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম হাইটে এর কাইনেটিক এনার্জি জিরো। এই ক্ষেত্রে যখন একদম বডি গ্রাউন্ডে টাচ করার আগের মুহূর্তে সেই ক্ষেত্রে কাইনেটিক এনার্জি হবে হাফ mv²। এবার যদি হাফ mv² আর mgh-কে আমি ইকুয়াল করে দিই, হাফ mv² আর mgh, ল অফ কনজারভেশন অফ এনার্জি থেকে যদি আমরা এটা ইকুয়াল করে দিই, এখান থেকে দেখবে mm ক্যান্সেল আউট হয়ে গিয়ে v² সমান 2gh এটা পড়ে থাকবে। তাহলে ভিটা এখানে কি হবে, যদি আমরা স্কোয়ারটা তুলে দিলে এক্ষেত্রে রুট চলে আসবে। তো কোনো একটা অবজেক্টকে এই সাইড থেকে নিচে ফেললে এর ম্যাক্সিমাম ভেলোসিটি কখন হবে না, গ্রাউন্ডে টাচ করার ঠিক আগের মুহূর্তে। সেই ম্যাক্সিমাম ভেলোসিটির ফর্মুলাটা কি হবে না, √2gh। ওকে, নেক্সট দেখো আমরা মোমেন্টাম সম্পর্কে জানবো। মোমেন্টাম কি না, ইট ইজ দ্য প্রোডাক্ট অফ মাস অ্যান্ড ভেলোসিটি। তো মোমেন্টাম ইকুয়ালস টু আমরা কি দেখলাম, মোমেন্টাম যদি m দিয়ে ডিনোট করি, m ইকুয়ালস টু মাস অফ দ্য অবজেক্ট। কোনো একটা অবজেক্টের মাস যদি m হয় আর সেটা যদি v ভেলোসিটিতে চলে তাহলে সেই ক্ষেত্রে তার মোমেন্টাম কত হবে না, m ইন্টু v। ওকে, নেক্সট দেখো এখানে মোমেন্টামের যদি আমরা ইউনিটটা নিয়ে বলি, তাহলে আমরা দেখলাম মোমেন্টাম ইকুয়ালস টু m ইন্টু v। তাহলে মাস কেজি দিয়ে ডিনোট করবো আমরা, v মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দেখতে পেলাম কি না, কেজি মিটার পার সেকেন্ড হলো আমাদের মোমেন্টামের ইউনিট। এইখানে অনেক সময় ঘুরিয়ে দিয়ে দেয়, একটা সেকেন্ড মাল্টিপল করে দিলে উপরেও সেকেন্ড মাল্টিপল করলাম, নিচেও সেকেন্ড মাল্টিপল করলাম, উপরেও সেকেন্ড মাল্টিপল করলাম, নিচেও সেকেন্ড মাল্টিপল করলাম, তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই জিনিসটাকে দেখো তো চেনা বলে মনে হচ্ছে কি না, কেজি মিটার সেকেন্ড স্কোয়ার মানে হচ্ছে নিউটন।
আমরা একে নিউটন বলি, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার নিউটন। তাহলে নিউটন ইন্টু সেকেন্ড কিন্তু আমাদের মোমেন্টামের ইউনিট বলা যায়। তাহলে মোমেন্টামের এই কোশ্চেনটা কিন্তু রেলে এর আগের বারে পড়েছিল যে নিউটন ইন্টু সেকেন্ড এটা কার ইউনিট। তো আমাদেরকে মনে রাখতে হবে যে মোমেন্টামের ইউনিট কেজি মিটার পার সেকেন্ড যেমন হয় ঠিক তেমন নিউটন সেকেন্ডও হয়। নেক্সট দেখো, আমরা রিলেশন পড়ব কার মধ্যে না, মোমেন্টাম এমভি আর কাইনেটিক এনার্জি হাফ এমভি স্কোয়ারের মধ্যে। তাহলে এমভি মোমেন্টাম আর কাইনেটিক এনার্জি কি না, হাফ এমভি স্কোয়ার, এদের মধ্যে রিলেশনটা পড়ব। তো এখানে দেখো আমরা আগে কি দেখলাম যে মোমেন্টাম ইকুয়ালস টু, মোমেন্টামকে যদি আমরা এম দিয়ে ডিনোট করি তাহলে মোমেন্টাম ইকুয়ালস টু এম ইন্টু ভি দেখেছি। এখন আমরা কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু কী জানলাম, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার জানলাম। এখন যদি আমি ওপরে নিচে একটা একটা করে এম গুণ করে দিই তাহলে এম স্কোয়ার, একটা এম গুণ করলাম, ভি স্কোয়ার যেমন ছিল তেমন লিখলাম, নিচে তাহলে একটা এম গুণ করতে হবে আমাকে এম, আর নিচে 2 একটা ছিল এটা লিখলাম। তো এখানে দেখো এম স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার, এম ভি তার হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে এম ভি তার হোল স্কোয়ার দ্যাট মিন্স এম স্কোয়ার। তাহলে এখানে আমি বলতে পারি যে কাইনেটিক এনার্জির আরেকটা ফর্মুলা কী হলো, এম ভি তার হোল স্কোয়ার বাই 2m। এটাকে আমরা সহজে কী লিখতে পারি, এম ভি মানে কি আমাদের এম ভি মিন্স মোমেন্টাম। তাহলে আমি এখানে লিখতে পারি এম স্কোয়ার বাই 2m। তাহলে আমি একটা নতুন রিলেশন পেলাম কি না, কাইনেটিক এনার্জি সঙ্গে মোমেন্টামে। তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু, আমি ফ্রেশ করে একবার লিখে দিচ্ছি, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু 2m, মোমেন্টাম তার স্কোয়ার ডিভাইডেড বাই 2m। এখান থেকে কোশ্চেন দেয়, ঠিক আছে, আমি একটা কোশ্চেন তোমাদেরকে দিয়েছি এখানে, দেখো যে হোয়েন মোমেন্টাম ইজ ডাবল দেন ভ্যালু অফ কাইনেটিক এনার্জি ইজ, যদি মোমেন্টামটা ডবল হয় তখন কাইনেটিক এনার্জির ভ্যালু কত হবে। সিম্পল ফর্মুলায় ফেলে দেবো আমরা, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু কী দেখলাম, মোমেন্টাম তার স্কোয়ার ডিভাইডেড বাই 2m, 2 ইন্টু মাস। এক্ষেত্রে বলেছে যদি মোমেন্টাম ডবল হয়, তো মোমেন্টাম যদি আমরা ডবল করে দিই, এটা 1 নম্বর কেস মনে করো। 2 নম্বর কেসের ক্ষেত্রে কি বলেছে, কাইনেটিক এনার্জি মোমেন্টাম ডবল করা মানে কি 2m তার হোল স্কোয়ার মিন্স 4m ডিভাইড বাই, যেমন 2m ছিল 2m, মাস তো চেঞ্জ হয়নি, শুধু বলেছে কি না মোমেন্টামটা চেঞ্জ হয়েছে। ওকে, মোমেন্টাম চেঞ্জ হয়েছে। তো আমরা বলতে পারি আগের থেকে 2m স্কোয়ার হবে, 2m স্কোয়ার। তো আগে ছিল m স্কোয়ার বাই 2m, এখন হলো কি না এইটা তো একই জিনিস, m স্কোয়ার বাই 2m, এইটা একই জিনিস। তো আগের থেকে কত গুণ বাড়লো না 4 গুণ বাড়লো, আগের থেকে কত গুণ বাড়লো না 4 গুণ। প্রথম ক্ষেত্রে যা ছিল তার 4 গুণ হলো, দ্বিতীয় ক্ষেত্রে 4 গুণ কেন হলো না, মোমেন্টাম ডবল করেছিলাম বলে। ওকে, নেক্সট দেখো, তো আজ আমাদের এই তোমাতেই থাকলো। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজ এই পর্যন্ত থাকলো। নেক্সট পার্টে আমরা খুবই ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সঙ্গে রেলওয়ে এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, বাই, টেক কেয়ার।